দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি রাতের আয়োজন নিউজ রুম সংলাপে। আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখেন তারা নিশ্চয়ই জানেন সারাদিন ভর যে খবরগুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলো নিয়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলে থাকি। তিনজন আলোচক রয়েছেন, তিনজন সাংবাদিক রয়েছেন আমাদের আজকের সারাদিন ভর খবরগুলো নিয়ে যারা কথা বলবেন। পরিচয় করে দিয়ে আমার ডান পাশ থেকেই রয়েছেন মাসুদ কামাল, বাংলা ভিশন সিনিয়র নিউজ এডিটর, গোলাম মুর্তজা সম্পাদক সাপ্তাহিক এবং ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা। অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসবার জন্য। অনেক আলোচনার বিষয় আছে। প্রথমত আমরা যেটি করি আমাদের শিরোনামগুলো জানিয়ে দিতে চাই। সবশেষ শিরোনাম। ঢাকা থেকে প্রকাশিত 500টির মধ্যে 20টি ছাড়া বাকি সব পত্রিকায় রাবিশ। অনেক টেলিভিশন বন্ধ হওয়া উচিত বললেন অর্থমন্ত্রী। That's my answer to you. Rubbish! 201 15টা হবে কিনা আমার সন্দেহ আছে, 20টা হতে পারে বড় জোর। এই যে কতটা 500 কতটা কি আছে খবরের কাগজ, অল বোগাস। ওদের জন্য বেতন স্কেল ঠিক করবো? নো, নট এট অল। আই উইল ফিক্স দি বেতন স্কেল ফর দিস। সাংবাদিকদের জন্য কোনো ওয়েজ বোর্ডের প্রয়োজন নেই। 2 দিনের মধ্যে হাজিদের ভিসার আবেদন সম্পন্ন না করলে এজেন্সির লাইসেন্স বাতিল, হুঁশিয়ারি ধর্মমন্ত্রী। ফজিলতুন্নেসা মুজিবের মতো সঙ্গী থাকায় আন্দোলনের সাফল্য পেয়েছেন বঙ্গবন্ধু বললেন প্রধানমন্ত্রী। রুবির ভিডিও বার্তা প্রকাশের পর সালমান শাহ হত্যা মামলা নতুন করে তদন্তের সিদ্ধান্ত পুলিশের। হজের নামে প্রতারণা, অবশেষে আলোচিত হজ বাবা কারাগারে। অনেক কিছু আলোচনা রয়েছে, কিন্তু যেটি আমাদের প্রধান শিরোনাম ছিল আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং আপনারা নিশ্চয়ই জানেন, এক অর্থে ভুক্তভোগী হিসেবে অর্থমন্ত্রী যেভাবে বলেছেন আমরা সবাই সেই সাংবাদিক এবং আমরা সবাই পত্রিকাতে ছিলাম। অনেক কিছুই রয়েছে আমার হাতে, বাংলাদেশ প্রতিদিন সহ 3টি পত্রিকা রয়েছে। এই শিরোনামগুলো জানাবো কোনো এক ফাঁকে। তবে অর্থমন্ত্রীর বিষয়টা নিয়ে আমার ধারণা যে আলোচনাটা করতে হবে আমাদেরকে, কারণ এটি খুব প্রশ্নবিদ্ধ একটি কথা উনি বলেছেন, যেটি নিয়ে আসলে তার সমাধান কি হতে পারে আমি জানি না। মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যটি রয়েছে, আমরা একটু শুনতে চাই, যেখানে উনি সাংবাদিক গণমাধ্যম সহ অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। ঢাকায় কয়টা কাগজ আছে? দৈনিক কাগজ 201 কতটা? রাবিশ। দ্যাটস মাই আনসার টু ইউ। রাবিশ 201। 15টা হবে কিনা আমার সন্দেহ আছে, 20টা হতে পারে বড় জোর। এই যে কতটা 500 কতটা কি আছে খবরের কাগজ, অল বোগাস। ওদের জন্য বেতন স্কেল ঠিক করবো? নো, নট এট অল। আই উইল ফিক্স দি বেতন স্কেল ফর দিস 15 or 20 নিউজ পেপার্স যেখানে মানুষজন কাজ করে, এবং এইগুলোতে কি স্যালারি স্কেল আছে আমাকে একটা দেন। আমরা কোনো সিদ্ধান্ত নিয়ে আগেই বলেছি আপনাদের, বিকজ আমাদের ধারণা হলো যে সাংবাদিকদের জন্য কোনো ওয়েজ বোর্ডের প্রয়োজন নেই। হ্যাঁ, হ্যাঁ, তাহলে কথা টেলিভিশন বোর্ড মরে যাবে, which is desirable for the country. দুনিয়ার কোনখানে এতগুলো টেলিভিশন স্টেশন আছে? কোন দেশে? আমরা আসলে টেলিভিশনে আলাপ করছি। অর্থমন্ত্রী যেভাবে বলছেন দুনিয়ার কোথায় এতগুলো টেলিভিশন আছে, আরও অনেক বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। প্রথমে মাসুদ কামাল আপনাকে দিয়ে শুরু করতে চাই। গত 7 বছরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তিনি অর্থমন্ত্রী ছিলেন এবং তার সরকারের সময় তিনি যে মন্ত্রিসভায় আছেন সেখানে 1647টি পত্রিকার অনুমতি দেওয়া হয়েছে। তিনি যখন আবার এইভাবে পত্রিকা সম্পর্কে বলেন, সব কিছু মিলে একটু জানতে চাই আপনার কাছে, সাংবাদিক হিসেবে আপনার অনুভূতি কী? দেখেন, আসলে কি বলবো, উনি একজন সিনিয়র মানুষ, অনেক পড়াশোনা জানা লোক বলে আমরা শুনেছি। তো বয়স হয়েছে তো এলোমেলো হয়ে গেছেন বলে আমার ধারণা, কারণ উনি যে কথাগুলি বললেন এগুলো একটা সেন্সিবল কথা না, এবং যেভাবে বললেন বলার ভঙ্গিটা এটা ওনার ভঙ্গি। এই ভঙ্গিটা তো আমাদেরকে সহ্য করতে হচ্ছে অনেক দিন ধরেই, কারণ আমি তো ওনাকে অপছন্দ করলেও তো অস্বীকার করতে পারবো না। উনি তো আমার দেশের অর্থমন্ত্রী,
আমাদের ক্ষমতাসীন আওয়ামী লীগ ওনাকে অর্থমন্ত্রী 2 দফা রেখেছেন। তো ওনাকে নিয়ে লোকজন হাসাহাসি করে নাকি ওনাকে আপনার নিয়ে লোকে কী ধরনের মন্তব্য করে, এটা নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী জানেন, সরকার জানেন। তারপরেও যখন সরকার ওনাকে অর্থমন্ত্রী রেখেছেন, নিশ্চয়ই ওনার কাছ থেকে ওনারা হয়তো আরও কিছু আশা করেন, কী করেন এটা ওনাদের ব্যাপার। বাট এখানে একটা জিনিস কি দেখেন, ওনার কথাগুলি না স্ববিরোধী। আমি যদি ওনার এই ব্যক্তিগত এই যে মানে অ্যাটিচিউডটা, এটা যদি আমি ইগনোর করি, আমি এটা ইগনোর করতে চাই, কারণ এটা নিয়ে আলোচনা যত কম করবেন তত বিষয়টা মানে আসলে অশোভনের পর্যায় থেকে আপনি দূরে থাকতে পারবেন। এটা নিয়ে আলোচনা করা যায় না। উনি যে ভঙ্গিতে কথা বললেন, এভাবে কোনো মানে রুচিশীল ব্যক্তি এইভাবে কথা বলতে পারে না। তো এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। আমি কেবল বলবো যে ওনার কথাগুলির মধ্যে কোনো লজিক কাজ করে না। আমি কয়েকটা পয়েন্ট বলি। দেখেন, প্রথমত উনি বললেন যে সরকারি কর্মকর্তাদের চেয়ে ওয়েস্ট বোর্ডের সাংবাদিকরা বেশি বেতন পায়। তথ্যটা একদমই ভুল, একেবারেই ভুল। উনি ওয়েস্ট বোর্ডটাও দেখেননি এবং সরকারি কর্মকর্তাদের যে নতুন বেতন স্কেল, এটা ওনার মাথা মগজে আছে কিনা, মনে আছে কিনা, এই বয়সে স্মৃতি ভ্রমহস মানে কথাই বেশি, হয়তো ওনার মনে নেই। যেটা আপনি কম্পেয়ার করে দেখলে আমার কাছে আছে, চান আমি দেখা যেতে পারি, অনেক পার্থক্য এটার মধ্যে। মানে সরকারি কর্মকর্তারা আমাদের চেয়ে অনেক বেশি বেতন পান। আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। আমাদের এখানে সিনিয়র রিপোর্টার হিসেবে যারা পত্রিকায় কাজ করেন, ওনাদের বেতন স্কেলটা হলো আপনার 2300 সামথিং, 2400 কম। এর কি টেলিভিশনে কথা বলছেন না পত্রিকা? না, আমি ওয়েস্ট বোর্ডের কথা বলছি। টেলিভিশনের জন্য তো কোনো টেলিভিশন তো ওয়েস্ট বোর্ডের আওতার মধ্যেই নেই। টেলিভিশনে তো কোনো আলোচনাই নেই। আমি ওয়েস্ট বোর্ডের কথা বলছি। আমি ওয়েস্ট বোর্ড আমার কাছে আছে। আমি এটা দেখার পর আমি খুব হতাশ হলাম ওনার দেখে, আচরণ দেখে, যে এইভাবে কোনদিন কথা বলতে পারে একজন লোক। দেখেন আপনি, আমি ওয়েস্ট বোর্ডটা এখানে নিয়ে এসেছি, এটা কিভাবে উনি বলেন। আমাদের এখানে একজন সিনিয়র রিপোর্টার যিনি, উনি গ্রেড 2 পান, ঠিক আছে। এইটা পেতে হলে আমাদের বর্তমান সরকারি যে বেতন স্কেল, এটা হলো আপনার গ্রেড 7-এ হয়, গ্রেড 7। আর আমাদের হলো সিনিয়র রিপোর্টারের যে গ্রেডটা, সিনিয়র রিপোর্টারের গ্রেড 2-তে আমাদের এখানে বেতন হয় হলো আপনার 2400 টাকা বেসিক। 2400 টাকা basic। হ্যাঁ, 2400 না 24,000? 24,000, সরি 24,000 টাকা বেসিক আমাদের গ্রেড 2 যে সিনিয়র রিপোর্টার যখন আপনি হবেন। আর সেখানে ওদের গ্রেড 7-এ যে হচ্ছে, গ্রেড 8-এ হচ্ছে 2300 টাকা বেসিক, 23,000 টাকা। 23,000 টাকা বেসিক। গ্রেড 8 মানে কি, যে লোকটা আজকে বিসিএস দিয়ে ঢুকলো, মানে আমরা বলতে পারি এন্ট্রি পয়েন্ট, যেটা এন্ট্রি পয়েন্টে গ্রেড আপনি আমাদের এন্ট্রি দেখেন 6 মাসের মধ্যে। আর আমাদের একটা আপনি সিনিয়র রিপোর্ট হয়েছেন কত বছর চাকরি করার পর? না, মাসুদ কামাল, আপনি যদি দেখেন যে আমাদের যে এন্ট্রি পয়েন্ট দেখেন, শিক্ষানবিশ রিপোর্টার যেটা আছে, সেখানে তার স্কেল দেখেন। আমাদের শিক্ষানবিশ স্কেল হলো 10,000 টাকা। তার তো কিছু বলার দরকার আছে না। তো উনি আসলে দেখেননি, উনি জানেন না। বেসিক্যালি উনি কিসের উপর ভিত্তি করে কথা, একজন অর্থমন্ত্রী কিসের উপর ভিত্তি করে কথা বলবেন, এটা আমি হতাশ আসলে ওনাদের। আমি দ্বিতীয় একটা কথা বলি। উনি কি বলছেন, ম্যাক্সিমাম পত্রিকা রাবিশ। তো এই রাবিশ পত্রিকাগুলোর ডিক্লারেশন কে দিয়েছে? গভর্নমেন্ট দিয়েছে। ওনার গভর্নমেন্ট যে গভর্নমেন্ট দিয়েছে, ওনার গভর্নমেন্ট দিয়েছে। গত এক বছরে 1647। উনি যদি মনে করেন রাবিশ, এই রাবিশ পত্রিকাগুলোকে উনি যদি বাদ দিতে চান, বাদ দেওয়ার জন্য তো ওনার হাতে অস্ত্র আছে, উনি ডিক্লারেশন বাতিল করে দিতে পারেন। দ্বিতীয়ত উনি কি বললেন, এদের জন্য আমি ওয়েস্ট বোর্ড করবো, কেন নয়? আপনি তো ওয়েস্ট বোর্ডই তো এদেরকে বাদ দেওয়ার একটা বুদ্ধি। আপনি যদি ওয়েস্ট বোর্ড করে দেন যে সাংবাদিকদের ন্যূনতম বেতন এত হতে হবে, একটা বলে দিলেন আপনি যে রাবিশ পত্রিকাগুলো সে বেতন দিতে পারবে না, বেতন দিতে না পারলে ওটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, মরে যাবে, তার ভাষায় মরে যাবে। তো সেটি আপনি করেন। কিন্তু আপনি কি বললেন, আমি মাত্র 10 জনের জন্য করবো। আপনি অর্থমন্ত্রী, আপনি 10টি পত্রিকার অর্থমন্ত্রী নন। এই যে যেগুলিকে আপনি রাবিশ বলছেন, সেগুলোর সঙ্গেও অনেক সাংবাদিকের রুটি রুজি জড়িত আছে। আমি আসবো আপনার কাছে, তাদের জন্য আপনি অর্থমন্ত্রী, এই কথা আপনি বলতে পারেন না। আপনার কাছে যেতে চাই, প্রশ্ন করব নাকি আপনার ক্ষোভের জায়গা থেকে কথা বলবেন? না, একজন সাংবাদিক হিসেবে যে ভাষায় যেভাবে বললেন সেটা জানতে চাই। একজন স্বাভাবিক মানুষ, পূর্ণবয়স্ক মানুষ দিনে 15 বার, কমপক্ষে 15 বার তিনি হাসেন। তার জীবনযাপনের জন্য 15 বার হাসতে হয়। তো আমরা তো একটা গরিব দেশের মানুষ, তো আমরা গরিব দেশের মানুষ, আমাদের জীবনে অনেক সমস্যা, অনেক সংকট। তো আমার ধারণা যে বাংলাদেশের মানুষ, সব মানুষ সম্ভবত দিনে 15 বার হাসতে পারেন না। তো আমাদের কিছু কিছু দায়িত্বশীল মানুষ আছেন, মানুষকে হাসানোর একটা দায়িত্ব নিয়েছেন। মানুষকে হাসানো তো একটা দায়িত্ব, মানুষের স্বাভাবিক বিকাশের জন্য, বেঁচে থাকার জন্য হাসানোর দায়িত্ব হয়। সম্ভবত এরকম একজন মানুষ এরকম একটা দায়িত্ব নিয়েছেন। আর মাননীয় অর্থমন্ত্রী এরশাদের মন্ত্রী ছিলেন,
বাংলাদেশের আদালতে প্রমাণিত একজন দুর্নীতির দায়ে প্রমাণিত অপরাধী বা আসামি বা সাজাপ্রাপ্ত ব্যক্তি। তো সেই মানুষের মন্ত্রী এবং এরশাদ যেহেতু সামরিক স্বৈরাচার ছিলেন, সেখানে ধমকের একটা ব্যাপার ছিল, ভয় দেখানোর একটা ব্যাপার ছিল যে কোনো বিষয়ে। তো মাননীয় অর্থমন্ত্রী ও এরশাদের কাছ থেকে ওই বিষয়টি রপ্ত করেছেন। ওই বিষয়টি রপ্ত করার কারণে যেটা হয়েছে, যেভাবে তিনি কথা বলছেন, যে রাবিশ শব্দটি যে প্রক্রিয়াতে তিনি, যে টনে তিনি উচ্চারণ করেছেন, যেভাবে উচ্চারণ করেছেন তা দিয়ে বোঝা যায়। এবং যাদের উদ্দেশ্যে কথা বলেছেন এবং সামনে যারা বসা ছিলেন ওনাদেরকে, যে ক্যামেরা নিয়ে ক্যামেরা ছাড়া যারা বসা ছিলেন, যারা প্রশ্ন করছিলেন, এরা যে কেউ মানুষ তিনি মনে করছিলেন, যে সবাইকেই তিনি রাবিশই মনে করছিলেন এবং সবসময় তাই মনে করেন। তো এরকম একটি জায়গার থেকে তিনি যে কথাগুলো বলেছেন, আমাদের একটা জায়গা নিয়ে আমার একটু খুব বড় রকমের আপত্তি আছে। বিভিন্ন জায়গার থেকে যে কথাটা বলা হয়, মাসুদ কামাল ভাই যে কথাটি বলছেন, যে উনার বয়স হয়ে গেছে, উনি অর্থমন্ত্রী, ওনাকে আমরা সেইভাবে দেখতে চাই। কার বয়স কম কার বয়স বেশি, কে সুস্থ কে অসুস্থ, সেইভাবে আমরা দেখতে চাই না। আমরা ওই প্রক্রিয়াতে কোনো কাউকে রেহাই দিতে চাই, কাউকে রেহাই নয়, কারো বক্তব্যকে লঘু করে দেয়া ঠিক না। যে উনি অনেক বয়স বেশি, তালগোল পাকিয়ে ফেলেছেন, সুতরাং উনি এরকম কথা বলতেই পারেন। বিষয়টি মোটেই সেরকম না। উনি এই কথা বলতে পারেন না, যতক্ষণ পর্যন্ত দায়িত্বে আছেন ততক্ষণ পর্যন্ত তিনি এই কথা বলতে পারেন না। একটি বিষয় মাথায় রাখা দরকার, যে ওয়েস বোর্ড কোনো কারো করুণার বিষয় নয়। কারো কাছ থেকে কেউ করুণা করে সংবাদকর্মীদেরকে ওয়েস বোর্ড দান করেনি। ওয়েস বোর্ড একটা দীর্ঘদিনের দাবি সংগ্রাম, এর পেছনের অনেক ইতিহাস আছে। সেই দাবি সংগ্রামের ভিত্তিতেই ওয়েস বোর্ডটি পাওয়া গেছে। এখন সরকার আরেকটি ওয়েস বোর্ড দিবে কি দিবে না সেটা নিয়ে আলোচনা চলতে পারে। মালিকদের এক রকমের অবস্থান আছে, সংবাদকর্মীদের এক রকমের অবস্থান আছে, সরকারের এক রকমের অবস্থান আছে, হয়তো সরকারের ভিন্ন মত থাকতে পারে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। সাংবাদিকদের যে প্রতিনিধি আছেন তাদের সঙ্গে কথা হবে, আলোচনা হবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি ধমকাতে পারেন না, ধমকাতের কোনো অধিকার আপনার নাই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনি যেমন নাগরিক, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমি নাগরিক। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনি যেরকম বাংলাদেশের মালিক, আমিও সেরকম বাংলাদেশের মালিক, এবং বাংলাদেশের আমার ট্যাক্সের টাকায় আপনি চলেন। আমি ট্যাক্স দেই, আমরা ট্যাক্স দেই, সেই ট্যাক্সের সাংবাদিকরা যে বেতন পায় সেই বেতনেরও তো ট্যাক্স দেওয়া হয়, সেই বেতনের টাকা দিয়েই আপনাদের এটা চলে। তো সেই জায়গাটিতে আপনি এই ধমকানোর ব্যাপারটি করতে পারেন না। আরেকটি বিষয় হয়ে গেছে, বাংলাদেশের না জেনে কথা বলাটা একটা স্মার্টনেসে পরিণত হয়েছে, এর সঙ্গে বয়সের কোনো সম্পর্ক নেই। আর পৃথিবীর আর কোন দেশে এতগুলো চ্যানেল আছে? একজন মানুষ, এখন আরজ আলী মাতুব্বর একাডেমিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না, এখন মাননীয় অর্থমন্ত্রী একাডেমিক শিক্ষায় অনেক শিক্ষিত। একাডেমিক শিক্ষায় শিক্ষিত আর সাধারণভাবে সেন্সেবল একজন মানুষ হওয়া সম্পূর্ণ দুটি ভিন্ন বিষয়। এই ভিন্ন বিষয়টি আমাদের মাথায় রেখে ওনার সম্পর্কে কথা বলা দরকার, একটু জানা দরকার বিষয়গুলো। ভারতে কয় হাজার চ্যানেল আছে ওনার কোনো ধারণা নাই। এখন বলা হবে যে ভারতে 100 কোটি মানুষ, ভারত অনেক বড় রাজ্য। শুধু পশ্চিমবঙ্গে খোঁজ করেন, পশ্চিমবঙ্গে কয়শো চ্যানেল আছে। আপনি আসামে খোঁজ করেন, আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানে কতগুলো চ্যানেল আছে। আপনি তো কোনো কিছু জানেন না, আপনি কোনো কিছু খোঁজ খবর রাখেন না। আপনি প্রিন্ট মিডিয়া আর ইলেকট্রনিক মিডিয়ায় যে বেতনের কাঠামো যে সম্পূর্ণ ভিন্ন, ইলেকট্রনিক মিডিয়ায় যে ওয়েস বোর্ড বা এরকম কোনো কিছু নেই, আপনি কিছুই জানেন না। কি আপনি অত্যন্ত দাম্ভিকতার সঙ্গে কথাগুলো বলে দিচ্ছেন। এই যে দাম্ভিকতার প্রদর্শনী, এটা হলো সামরিক স্বৈরাচারের স্টাইল। এখন সামরিক স্বৈরাচারের স্টাইল যখন বঙ্গবন্ধুর করা রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, তার একজন মন্ত্রী যখন সেই স্টাইলে কথা বলেন, সেই স্টাইলে মানুষের সামনে দাম্ভিকতা দেখান, সেই স্টাইলে মানুষকে অসম্মান করেন, সেটাকে আমরা নিন্দা জানাতে পারি, সেটার বিরুদ্ধে আমরা ক্ষোভ জানাতে পারি। আমাদের তো হয়তো আর কোনো কিছু করার নেই। কিছু বিষয়ে আমার প্রশ্ন আছে, যেমন এই এতগুলো পত্রিকা, আসলেই তো অনেকে বলছেন যে 20টির বেশি তো ওয়েস বোর্ড দেওয়া সম্ভব না, বা 20টির বেশি তো চলেও না, নানান ধরনের আত্মসমালোচনার বিষয় আছে। সেই বিষয়গুলোতে আমি আসবো। তার আগে আমি প্রণব সাহা আপনার কাছে যেতে চাই। সাধারণত অনেকেই বলা বলি করে, গণমাধ্যমের মানুষেরা তাদের নিউজ রুমে বলে যে এটা আসলে অর্থমন্ত্রীর কথা না, এটা তাকে দিয়ে বলাইছে। এই ধরনের অনেক মানে ইনফর্মাল আলোচনা কিন্তু হয়। আপনি দীর্ঘদিন রাজনীতি বিষয়ক রিপোর্ট করেছেন, আপনার কি মনে হয় যে যে কথাগুলো মাসুদ কামাল, গোলাম মুর্তজা বলছেন যে বয়সের ভারে হোক আর যে কারণেই হোক, বাস্তবতা কি বলে মনে হচ্ছে আপনার? প্রথমত, যে মাসুদ কামাল এবং গোলাম মুর্তজা এবং আপনি যে গুরুত্বের সঙ্গে এই আলোচনাটা করলেন, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, যিনি অনেকদিন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তার যে বক্তব্য নিয়ে আজকে আমরা কথা বলছি, আমি যদি খুব রূঢ় ভাষায় বলি তাহলে আমি বলতে চাই যে ওনার প্রতি আমি করুণা করতে চাই। আমি করুণা করে কোনো কথা বলতে চাই না, কারণ একজন বয়ঃপ্রাপ্ত ব্যক্তি, একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি,
যিনি সংবিধানকে মাথায় রেখে আইন অনুরাগ না করে চলার কথা, তার মতন ব্যক্তির কাছে যে বক্তব্য, মুখের ভাষা না, শারীরিক ভাষা যদি আপনি দেখেন, এই রকম বক্তব্য যিনি দেন তাকে আসলে করুণা করা উচিত। তার সম্পর্কে গুরুত্ব দিয়ে আলোচনা করলেই তার কথাটাকে গুরুত্ব দেওয়া হয়। যার মুদ্রাদোষে পরিণত হয়েছে রাবিশ এবং ভোগাস শব্দটি, আমি কিন্তু সম্রাট, বুরহানুল হক সম্রাটকে অনেক সময় ক্ষিপ্ত সাংবাদিক যদি বলি আপনার কোনো কোনো আচরণের কারণে, এটা আপনার কোনো প্রতিভার কোনো স্বীকৃতি হবে না। আপনি যদি প্রতিনিয়ত মানুষের কাছে ক্ষিপ্ততা দেখান, তাহলে আমি যদি ক্ষিপ্ত সাংবাদিক বলি, সেটা কিন্তু আপনাকে ক্ষিপ্ততা হবে না, আপনার চরিত্র বিশ্লেষণ করা হবে। ওনাকে যদি অনেকে এই হাস্যরসের মধ্যে যদি ওনাকে রাবিশ মন্ত্রী বলে বা ভোগাস মন্ত্রী বলে, উনি আমার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন, কিন্তু মানুষ বিশ্বাস করবে যে আমার কথাটা ঠিক, উনি একজন রাবিশ মন্ত্রী, উনি একজন ভোগাস মন্ত্রী। আর আমি তার কথাটা গুরুত্ব দিতে চাই না, কারণ আমার মনে হয় যে দুদিন পরে উনি উল্টো কথা বলবেন। আর ক্যাবিনেট অ্যাজ এ হোল সম্মিলিতভাবে সংসদের কাছে দায়িত্ব। দেখেন, আপনি যার সম্পর্কে আপনি গুরুত্ব দিতে চাইছেন না, কিন্তু বাস্তবতা হলো উনি দেশের অর্থমন্ত্রী, দীর্ঘদিনের অর্থমন্ত্রী, উনি বাজেটটি পেশ করেন। আলোচনাটা করছি, নালে বলতাম যে একজন রাবিশ ব্যক্তির ভোগাস কথা নিয়ে আমরা আলোচনা করতে রাজি না। যেহেতু উনি মন্ত্রী, যেহেতু উনি পতাকা নিয়ে ঘোরেন, যেহেতু মুর্তজা বলেছেন যে তার পতাকা এবং তার গাড়ির পেট্রোলের দাম, তার বেতন, তার যে ভাতা আনুতোষিক এবং তার বাসায় যে কাজ করে তাদের সকলের বেতন ভাতা সব কিছু জনগণের টাকা হন। উনি সকল পত্রিকাকে রাবিশ বলেছেন। উনি তো ওনার কথা মানে দ্বৈততা ছিল, উনি বলছেন যে 20 টাকা দিয়েছেন, কারণ মানে কি, যে ওয়েজ বোর্ড করতে চান 20টার জন্য, মানে ওয়েজ বোর্ডের যা আছে তা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে পত্রিকা করলে সেই পত্রিকা উনি সঠিক পত্রিকা করতে চান। তো সেই জন্য তো ওয়েজ বোর্ড হতে হবে, যাতে যারা পত্রিকা ডিক্লারেশন নেন এই সরকারের কাছ থেকে এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে, তদন্তের মাধ্যমে, একজন সম্পাদকের মাধ্যমে একটি পত্রিকা এবং প্রকাশককে ডিক্লারেশন দেওয়া হয়। আমি নিশ্চিত উনি সেইগুলোও জানেন না। তাহলে যেই ব্যক্তিকে দেওয়া হচ্ছে সেই ব্যক্তি ওয়েজ বোর্ড দিতে পারবে কিনা, সেই ব্যক্তি সরকারের নির্ধারিত প্রকাশনা অনুযায়ী, আইন অনুযায়ী বেতন দিতে পারবেন কিনা, এটা যাচাই বাছাই করা দরকার ডিক্লারেশন দেওয়ার আগে। গোয়েন্দা সংস্থারা সেই ডিক্লারেশন দেওয়ার আগে, শুধু গোয়েন্দা সংস্থা ডিক্লারেশন না, আপনি সম্পাদক হতে পারবেন কিনা কোনো পত্রিকার, এইটা যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে সেটি সরকারি সংস্থা যারা যাচাই বাছাই হওয়ার পরে উনি সম্পাদক হতে পারবেন, নিয়োগ করলেই সম্পাদক হয় না। তাহলে যে গত 7 বছরে 1647টি পত্রিকার ডিক্লারেশন দেওয়া হয়েছে, আমরা ধরে নেব সরকারের প্রতি যে সংস্থায় তদন্ত করে এবং ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মূলত ডিক্লারেশন দেয়, ডিসি, জেলা প্রশাসক আমরা বলি। তাহলে সবগুলো ডিসি, সবগুলো পত্রিকা তদন্ত হয়ে সরকারি সংস্থা দ্বারা তদন্ত হয়ে ডিক্লারেশন দেওয়া হয়েছে এবং এই মর্মে ডিক্লারেশন দেওয়া হচ্ছে উনি ওয়েজ বোর্ড মেনে বেতন দিবেন। কারণ ওয়েজ বোর্ড না মানলে সরকারের যে আপনি জানেন এবিসি রিপোর্ট, অডিট ব্যুরোকে রিপোর্ট অনুযায়ী উনি বিজ্ঞাপনের দাম পাবেন না। 3 মাস যদি ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন না দেন এবং 3 মাসে যদি না চলে, উনি সরকারি বিজ্ঞাপন পাবে না। ফলে কিন্তু ওয়েজ বোর্ডের সাথে কিন্তু অনেকগুলো আইনের ব্যাপার আছে। ওয়েজ বোর্ড কিন্তু কোনো কারো করুণা দিয়ে হয় নাই এবং এটি নবম ওয়েজ বোর্ড, 8ম ওয়েজ বোর্ড, নবম ওয়েজ বোর্ড, 10ম ওয়েজ বোর্ড হবে, সেটার জন্য কিন্তু আলোচনা হচ্ছিল। আর উনি আজকে মালিকদের সঙ্গে কথা বলে এই বেরিয়ে সেই কথাগুলো বলেছেন। আমি মনে করতে চাই যে মালিকরা যে ওখানে যুক্তি দেওয়ার চেষ্টা করেন সবসময় যে অনেক বেশি বেতন দিই আমরা, ওয়েজ বোর্ডের আর নতুন ওয়েজ বোর্ডের দরকার নাই, উনি সেটিতে কনভিন্স হয়েছেন। উনি সেখানে বুঝতে পারছেন যে অনেক বেশি বেতন পান সাংবাদিকরা। উনি আসল খবর তো জানেন না, আপনি গেজেট দেখালেন এবং সরকারি স্কেল দেখালেন, ওয়েজ বোর্ডের স্কেল দেখালেন। আর গণমাধ্যম হিসেবে টেলিভিশন যে নতুন শুরু হয়েছে সম্প্রচার সাংবাদিকতা, যেটা আমরা সম্প্রচার সাংবাদিকতার কোনো রকম ওয়েজ বোর্ড নাই। এই নতুন যে ওয়েজ বোর্ডে হবে, আমরা কমিটিতে থেকে সেই ওয়েজ বোর্ডে যাতে টেলিভিশনের সাংবাদিকদের বেতন স্কেল কী হবে, তাদের মানে প্রিন্ট মিডিয়ার সাথে তাদের সামঞ্জস্য কী হবে, সেই কাজ কিন্তু করে দিয়েছি আমরা। তা উনি তো সেটাকে অবজ্ঞা করতে পারেন না, সেটা তো সরকারের নির্দেশে, প্রধানমন্ত্রীর নির্দেশে সেই কাজগুলো করে দেওয়া হয়েছে, যাতে নতুন যে ওয়েজ বোর্ড হবে, এবং ওয়েজ বোর্ডটা কোথায় আছে এখন, ওয়েজ বোর্ডটা আছে এখন মালিকদের নাম দেওয়ার অপেক্ষা আছেন, মালিকরা তাদের প্রতিনিধিদের নাম দিবে, সেই অনুযায়ী ওয়েজ বোর্ড হবে। অর্থমন্ত্রী, তথ্যমন্ত্রী কিন্তু আগামী 17 তারিখে সাংবাদিক ইউনিয়নের তাদের সাথে বসবেন এই বিষয়ে আলোচনার জন্য। তার আগে উনি এরকম ক্ষিপ্ততা দেখাতে পারেন না। এবং আপনি যদি বলছেন যে কেউ বলালো কিনা, আমি খুব বিনয়ের সঙ্গে বলতে চাই, যখন অর্থমন্ত্রী এই খুবই একটি রাগত স্বরে, ক্ষুব্ধ স্বরে এবং তুচ্ছতাচ্ছিল্য করে যখন সাংবাদিকদের সম্পর্কে বলছিলেন, তখন তার পিছনে আমাদের সম্মানিত তথ্যমন্ত্রী মাননীয় হাসানুল হক ইনু দাঁড়ানো ছিল। এবং ওনার মুখে যে হাসি যদি আপনি দেখেন টেলিভিশনের ছবিতে, তবে মনে হবে যে উনিও অর্থমন্ত্রীর কথাটা হাস্যকর হিসেবে দেখছেন, অথবা অর্থমন্ত্রী যে আমাদেরকে খুব তুচ্ছতাচ্ছিল্য করছে বাংলাদেশের সাংবাদিকদেরকে, সেই কথাগুলো উনি খুব উপভোগ করছেন। এবং আপনার যদি কথা ঠিক হয়ে থাকে, তাহলে
কেউ না কেউ যদি বলেই থাকে, তার মধ্যে মাননীয় তথ্যমন্ত্রী আমাদের খুব ঘনিষ্ঠ মানুষ, আমাদের খুব শ্রদ্ধার মানুষ, উনি আছেন কিনা, বা ভিতরে এমন কোনো আলোচনা হয়েছে কিনা আমাদের মালিকদের সাথে, যেখানে আমাদের অনেক সম্মানিত সম্পাদকরা ছিলেন, তাদের সাথে এমন কোনো আলোচনা হয়েছে কিনা যে সেই আলোচনার সূত্রপাতে উনি সাংবাদিকদের উপরে ক্ষুব্ধ হয়েছেন যে সাংবাদিকদের ওয়েস্ট বোর্ডই থাকা দরকার নেই, সাংবাদিকরা অনেক বেশি বেতন পান। স্পষ্ট করে উনি বলেছেন যে ওয়েস্ট বোর্ড থাকার দরকার নেই। ধারণা কি এই টেলিভিশনের ক্যামেরার সামনে বলার আগে যে আলোচনায় উনি ছিলেন, সেই আলোচনায় কি এই সমস্ত আলোচনা হয়েছে? আমি নাম ধরে বলতে চাই, ওই আলোচনা যারা ছিলেন তারা সেই জবাব দিবেন যে অর্থমন্ত্রীকে তারা এটা বুঝিয়েছেন যে সাংবাদিকদের ওয়েস্ট বোর্ডের কোনো দরকার নাই, সাংবাদিকরা সরকারি কর্মচারীদের থেকে অনেক বেশি বেতন পান, এবং সবই ভোগাস পত্রিকা, বাংলাদেশের সকল পত্রিকা এবং বাংলাদেশে এত টেলিভিশনের দরকার করলে উনি বলেছেন কি যে নেশনের চাওয়া, জাতির চাওয়া অনেকগুলো টেলিভিশন বন্ধ হয়ে যাক, মরে যাক, উনি এই কথাই বলেছেন। এটা উনি বলতে পারেন? সংবিধান সম্মতভাবে শপথ নিয়ে যিনি মন্ত্রী হয়েছেন, পতাকা যার হাতে দিয়েছি আমরা, উনি বলতে পারে এটা জাতির ইচ্ছা বাংলাদেশের কয়েকটি সংবাদপত্র, অনেকগুলো সংবাদপত্র, অনেকগুলো টেলিভিশন বন্ধ হয়ে যাক? মর্তুজা বলেছে, উনি তো জানে না যে একটি রাজ্যে, ভারতের একটি রাজ্যে কতগুলো টেলিভিশন আছে, সারা ভারতে কতগুলো পত্রিকা আছে, পাকিস্তানে। আমরা আবারও আলোচনায় ফিরবো। আমি খুব করুণা দিয়ে বলতেছেন, আপনারা বলতে বাধ্য করলেন জন্য আমি দুঃখিত যে আমি এত কথা বললাম। আসলে আমার খুবই বলতে ইচ্ছে করছিল আজকে মাননীয় অর্থমন্ত্রী, যিনি এই ক্যাবিনেটের সদস্য এবং বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন, বয়প্রাপ্ত এবং বয়স্ক প্রবীণ অভিভাবক হিসেবে যার অবস্থান হতে পারত, উনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলছে তার প্রতিবাদ হতে পারে, তার সমালোচনা হবে, কোনো কথা না বলে শুধু তাকে করুণা করে। আমাদের বাসায় অনেক প্রবীণ ব্যক্তি থাকেন এবং অনেক শিশুরা থাকেন, তাদের অনেক কিছু আমরা ইচ্ছা করে এড়িয়ে যাই, যে একটু বয়স হলে মানুষ এলোমেলো বলে আর শিশুরা এলোমেলো বলে। আমি খুবই দুঃখের সঙ্গে ক্ষমা চেয়ে তার কাছে বলতে চাই, এরকম পর্যায়ে তাকে আমরা ফেলতে চাই না, ফেলা উচিত না। আমি কথা বলতাম না, আমি আজকে ঠিকই করেছিলাম যে আমি নীরবতা পালন করে, করুণা করে, তার সম্পর্কে কোনো কিছু না বলে তার কথাটা অবজ্ঞা করতে চাইছি। খুব আমরা অনেক বুঝতে পারছি, এবং এই প্রসঙ্গে আমি আরেকটি প্রশ্ন নিয়ে ফিরে আসবো। আমরা তাদের বিরতিতে যাচ্ছি যে সামনে জাতীয় নির্বাচনের আগে সাংবাদিকদের সাধারণত কি হয় যে কেউ খেপাতে চায় না। অর্থমন্ত্রী এটা করে আসলে তার দলকে কতখানি ভালো অবস্থায় বা খারাপ অবস্থায় নিলেন সেই আলোচনাটা আমি জানি না, আমরা করবো। আমাদেরকে একটা বিরতি নিতে হচ্ছে। এখন দর্শক, আশা করি বিরতির পরে আপনাদেরকে সাথেই পাচ্ছি। দর্শক, আবারও স্বাগত। বাংলাদেশের অনেক বিষয় থাকা সত্ত্বেও আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাননীয় অর্থমন্ত্রী তুলেছেন, সেটি গণমাধ্যম নিয়ে, এবং তার বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের তিনজন আলোচকের সাথে আবার পরিচয় করে দিয়ে সাংবাদিক মাসুদ কামাল, গোলাম মুর্তজা এবং প্রণব সাহা। মাসুদ কামাল ভাই, আপনার কাছে যেতে চাই। যে প্রশ্নটি আমি রেখেছিলাম যে সাধারণত কি হয় নির্বাচনের আগে আগে সবকিছুই, যেমন যে এমপিদের জন্য বরাদ্দ, অনেক কিছুভাবেই মানুষকে ভালো রাখার একটি চেষ্টা করা হয় জাতীয় নির্বাচনের আগে আগে, তখন মাননীয় অর্থমন্ত্রী সাংবাদিকদেরকে এইভাবে কথা বলেন, কি মনে হয় আপনার? আসলে এটা হলো জানেন, মানে আওয়ামী লীগকে আমি আসলে খুবই গোছানো মানে একটা নেতৃত্ব বলে মনে করতাম আর কি। যে তারা, বিশেষ করে শেখ হাসিনা, উনি তো খুবই বুদ্ধিমত্তার সঙ্গে দেশ চালাচ্ছেন, বিরোধী দলকে মোটামুটি প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছেন, সব কিছুই করেছেন। তো এখন মানে যখন কারো কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে কোনো দলের, তখন তার নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী হয়ে যায়, নিজেরা নিজেদের ক্ষতি করার জন্য চেষ্টা করে। আমার মনে হচ্ছে যে এরকম আরও দুই একটা মন্ত্রী থাকলে আর কিছু লাগবে না আল্লাহর রহমতে, এতেই কাজ হয়ে যাবে। এই ভদ্রলোক দেখেন, সে যে সমস্ত কথাবার্তা বলেন, আজকে যেটা বললেন, ধরেন এর আগে কদিন আগে বললেন বিচারকদের সম্পর্কে আমরা ওদের চাকরি দেই। আরে ভাই, আপনি চাকরি দেওয়ার কে? আপনার চাকরি কে দিয়েছে এটা আপনি জানেন? এটা খেয়াল করেন আগে একবার। আপনি বিচারকদের চাকরি দেন, এটা যেন আপনি বলে ফেলান। তো এটা বলার পর ওই মানে প্রধান বিচারপতি যে রায় যে ব্যাখ্যা দিয়েছিলেন, তার সঙ্গে ওনার যে আশঙ্কাটা ছিল এই আপনার এই সংসদ সদস্যদের নিয়ে, তা তো আপনি সবচেয়ে বড়ভাবে প্রমাণ করলেন যে আপনার মানসিকতাটা কি। তো এইটা হ্যাঁ ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি বয়স হয়ে গেছে, এলোমেলো হয়ে যাচ্ছেন, সবই মানলাম। তারপরেও এই মানসিকতাটা তো আসলে যে কথা নাকি গোলাম মুর্তজা বললেন যে ওই সামরিক সরকারের যে মানসিকতাটা, ওই সরকারের সঙ্গে থাকাকালীন উনি যে অর্জন করেছেন, অথবা সহজাতভাবে ওনার মধ্যে যে বৈশিষ্ট্যটা রয়ে গেছে, সেটাই যেন বারবার বেরিয়ে আসতেছে, তাই না? এটা যদি হয়, এটা তো সরকারের জন্য রিস্কি। আপনি যে কথাটা বললেন যে এটা সরকার এই ভদ্রলোককে কতদিন তার এইরকম একটা গুরুত্বপূর্ণ পদে লালন করবেন, এটা তো সরকারের জন্য রিস্কি। গোলাম মুর্তজা, আপনার কাছে যেতে চাই, সরকার এত উন্নয়ন করছেন এবং আমরা দেখতে পাচ্ছি অনেক উন্নয়ন দৃশ্যমান,
তখন যদি তাদের অর্থমন্ত্রী এই ভাষায় সাংবাদিকদেরকে আক্রমণ করেন, সেটি তাদের জন্য কতখানি সুখকর হয়? আলোচনাটা তো আমি যেটা বলতে চাই সেটা যদি বলি তাহলে আমাদের সংবাদকর্মীরা আমাদের অনেকে খুব মনে কষ্ট পাবেন এবং আমার উপরে ক্ষিপ্ত হবেন। আমি যেটা বলতে চাই, আমি যেভাবে দেখি কথাটা যদি বলতে চাই, দেখেন, নিজেদের সম্মান নিজেদের রক্ষা করতে হয়। পৃথিবীতে সব পেশা, সব মানুষ, সবার ক্ষেত্রে একই রকম কথা। আমরা সংবাদকর্মীরা সবাই না হলেও একটা বড় অংশ নিজেদের সম্মান কিভাবে রক্ষা করতে হয় সেই জায়গাটিতে আমাদের খুব বড় রকমের দুর্বলতা আমরা বিগত কিছু বছরে তৈরি করেছি। এবং আমরা যেভাবে যেভাবে আমরা দলীয় মতাদর্শকে সাংবাদিকতা করতে গিয়ে ধারণ করেছি এবং তার যে প্রক্রিয়াতে আমরা তার প্রকাশ করছি, সেটা টকশোর আলোচক বলেন, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রশ্ন বলেন, বা সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনা বলেন, স্ট্যাটাস বলেন, সেগুলো যদি আমরা দেখি তাহলে আমাদের মধ্যে, সংবাদকর্মীদের মধ্যে অনেক বড় বড় সাংবাদিক, অনেক বড় বড় সম্পাদক, তাদের সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা, তাদের সবার চেয়ে আমি অনেক ক্ষুদ্র একজন সাংবাদিক। সেই জায়গাটিতে আমার মনে হয়েছে যে এই ক্ষতিটা আমরা নিজেদের ক্ষতি। মানে আপনি কি বলতে চাইছেন যে এই কারণে অর্থমন্ত্রী এইভাবে কথা বলতে এই পারেন? কারণে বলার সাহস করে সাংবাদিকদেরকে যে এগুলো বলা যায়, যে তো আমাদেরই লোক, কোথায় যাবে, মানে আমাদের দায় আছে অনেকখানি। আমি মনে করি তাই। আমার সঙ্গে হয়তো দ্বিমত করতে পারেন, বাট আমি মনে করি একমাত্র দায় না, অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ। যা আছে না যে দলীয় কর্মীদের ওবায়দুল কাদের বকা দিতে পারেন, তোমাদের দরকার নাই, তোমরা ভালো হয়ে যাও, এটা করো। তা আমাদের অনেককেই, সাংবাদিকদেরও সবাইকে না হইলেও অর্থমন্ত্রী বা সরকারের পক্ষ থেকে এক ধরনের দলীয় কর্মী মনে করা হচ্ছে এবং আমরাও সেই জায়গাটিতে অনেক ক্ষেত্রে সহায়তা করি। কেন এটি হয়েছে? সাংবাদিকদের এই আপনি যেটি বলছেন, যে অভিযোগ করছেন, এই অবস্থা তৈরি হয়েছে কেন? এই অবস্থা তৈরি হয়েছে, এখন আমরা তৈরি করেছি, হয়তো আমরা প্রাপ্তি, প্রত্যাশা, বিদেশ যাওয়া, সুবিধা, নানা কিছুর জন্য হয়তো তৈরি করেছি। আমি হয়তো আরো কাছাকাছি যেতে চাই, নানা কিছুর জন্য তৈরি করেছি। এরকম বিষয় বাংলাদেশের সংবাদ জগতে সবসময় ছিল, সামরিক সরকারগুলোর সময়ও ছিল। সেখানে অল্প কিছু সংখ্যক মানুষ সামরিক সরকারগুলোর সঙ্গে সম্পৃক্ততা রেখে চলতো। অন্যান্য সরকার যখন ক্ষমতায় থেকেছে তখনও কিছু সাংবাদিক সবসময় থেকেছে, কিন্তু বর্তমান সময়ের মতো আমার ধারণা এরকম অবস্থা বাংলাদেশে এর আগে পর্যন্ত কখনো হয়নি। প্রতিবাদের জায়গার চেয়ে এক ধরনের আপোষকামিতা আমাদের ভেতরে বেশি ঢুকে গেছে। আবারও বলছি, সবাই নয়, তবে বড় একটি অংশ। এটি আমার এক ধরনের পর্যবেক্ষণ, এবং যে কারণে এইভাবে বলা সম্ভব হচ্ছে। এবং বলার পরেও যে প্রক্রিয়ায় যতটা গত কিছুদিনে সংবাদকর্মীদেরকে যে প্রক্রিয়াতে যেভাবে নানাভাবে কথা বলা হয়েছে, কাজের ক্ষেত্রে অসম্মান করা হয়েছে, 57 ধারা করা হয়েছে, নিপীড়ন, নির্যাতন করা হয়েছে, একজন সংবাদকর্মী হিসেবে আমি মনে করি আন্দোলন বা এর বিপক্ষে অবস্থান সাংবাদিকদের যতটা জোরালোভাবে নেওয়া দরকার ছিল, সাংবাদিকদের যে নেতৃবৃন্দ আছেন, সবাই নয়, অনেকে, তাদের যে শক্ত অবস্থান নেওয়া দরকার ছিল, সাংবাদিক ইউনিয়নগুলোর যে জোরালো প্রতিবাদ করা দরকার ছিল, 57 ধারা করার সময় থেকে আমরা আজকে পর্যন্ত তেমন জোরালো অবস্থান নিতে পারি নাই। এই যে নিতে না পারা, এই যারা এই কাজগুলো করছেন তারা এক ধরনের উৎসাহিত হয়েছেন এবং তারা মনে করছেন যে সাংবাদিকদের যে কোনো কিছুই করা যায়, সাংবাদিকদের যে কোনো কিছু বলা যায়। এটা একটা বড় কারণ। আর এই জায়গাটিতে এরকম বক্তব্য। আর ওয়েস্ট বোর্ড দেয়া না দেয়া, পত্রিকা বন্ধ হওয়া বা টেলিভিশন বন্ধ হওয়া, দেখেন, একটা পত্রিকা যদি বন্ধ হয়ে যায়, সেই পত্রিকার সঙ্গে, দৈনিক পত্রিকার সঙ্গে 400 থেকে 500 মানুষ থাকেন, নানাভাবে কোনোভাবে 400 থেকে 500 পরিবার থাকেন, অথবা 200 পরিবার থাকেন। এরা তো বাংলাদেশের মানুষ, এটা তাদের রুটি রুজি। সরকার যদি মনে করে থাকে যে সবগুলো সংবাদপত্র সংবাদকর্মীদের সঠিকভাবে বেতন দিতে পারছে না, ওয়েস্ট বোর্ড অনুযায়ী বেতন দিতে পারছে না, তাহলে এখানে করণীয় কি? সরকার তো বাংলাদেশের, এই সরকার তো পাকিস্তানের নয়, এই সরকার তো বিদেশের নয়, সরকার তো বাংলাদেশের। তো বাংলাদেশের সরকারের করণীয় কি? করণীয় হচ্ছে মালিকদের সঙ্গে বসে বা সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে বসে, যে যারা বেতন দিতে পারছে না, যারা ওয়েস্ট বোর্ড অনুযায়ী বেতন দিচ্ছে না, মালিকদের সাথে বসার পরপরই তো এই ধরনের উক্তি আমরা পেলাম। সরকারের যদি সদিচ্ছা থাকে, আমি শেষ করছি, সরকারের যদি সদিচ্ছা থাকে, যে করা উচিত, যেটা আমি বলছি, যেটা করেছে সেটা নয়, করা উচিত হচ্ছে বসে যে এই পত্রিকাগুলোকে বা এই সংবাদকর্মীদের জীবনযাপনকে কি করে নিশ্চিত করা যায়, এটি হচ্ছে একটা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার করছে উল্টোটা। সরকার চাইছে পত্রিকাগুলো বন্ধ হয়ে যাক, সরকার চাইছে টেলিভিশনগুলো বন্ধ হয়ে যাক। এখন একটি বিষয়, সরকার টেলিভিশনগুলোর লাইসেন্স দেন, এই চ্যানেলটি যে চলছে, এই চ্যানেলটি কিন্তু সরকারের
অর্থমন্ত্রীর করুণায় চলছে না, অর্থমন্ত্রী কিন্তু বেতন দিয়ে এই চ্যানেলটি চালাচ্ছেন না, অর্থমন্ত্রী কিন্তু টাকা দিচ্ছেন না এই চ্যানেলের পেছনে। এই চ্যানেলটি যারা অনুমতি নিয়েছেন তারা তাদের মতো করে চালাচ্ছেন। সুতরাং সবগুলোর ক্ষেত্রে সেটাই কথা। এখন অর্থমন্ত্রীর কথা শুনলে মনে হয় যে বাংলাদেশের তিনি মালিক আর বাংলাদেশের অন্য সবাই তার প্রজা, রাজা আর প্রজার সম্পর্ক। এই রাজা আর প্রজার সম্পর্ক নিয়ে তো বাংলাদেশ না। আমি প্রণব শাহ আপনার কাছে যাই, যেটি গোলামুর্তজা বলছিলেন যে কিছু সাংবাদিকের দায় আছে, অনেকগুলো দায়ের মধ্যে এটি একটি। আমি 20 বছর ধরে আপনাকে দেখেছি, পরিশ্রান্ত অবস্থায় দেখেছি, আপনি মাঠ থেকে ফিরে এসেছেন এবং এখনো তাই। এর মধ্যে কি আপনি পড়েন কিনা বা কারা পড়ে আসলে? সেটা বলি নাই আমি। না, আমি পড়লে তো ভালো হতো, তাহলে তো আমি চুপ করে থাকতে পারতাম, আমাকে অর্থমন্ত্রীর বিরুদ্ধে এত বলতে হতো না। বা আমি তার একটু আগ বাড়ায় বললাম যে পিছনে আমি যখন তথ্যমন্ত্রী, কিন্তু আমাদের কি কেউ কেউ এর সাথে থাকে? নিশ্চয়ই আছে, নাহলে এর প্রতিবাদ হয় না কেন? আপনি জানেন যে আমি বলছিলাম যে আজকে যখন অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী যখন এই কথা বলেন, তখন কিন্তু প্রেস ক্লাবে ব্যানার ঝোলে তথ্যমন্ত্রীর বিরুদ্ধে গণশত্রু হিসাবে। বিষয়টা কিন্তু এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এবং ওয়েস্ট বোর্ড নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা হচ্ছে, সংবাদ কর্মীরা ঘেরাও করবে বলে হুমকি দিচ্ছে ইউনিয়ন থেকে, সেটা অন্য জিনিস। আর মুর্তজা যেটা বললেন সেটার মধ্যে কিছুটা সত্যতা আছে, আবার কিছুটা সত্যতা নাইও। এই জন্য প্রথমত যে এটা সরকারের বক্তব্য কিনা আমি সেটা শুনতে চাই প্রথমে। হ্যাঁ, সেটি যে এটা সরকারের, কারণ আমি কিছুদিন আগে দেখলাম যে মাননীয় অর্থমন্ত্রী যে কথাই বলেছেন বিচারকদের সম্পর্কে, সেটি ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ক্যাবিনেটের একজন প্রভাবশালী সদস্য, উনি বলেছেন ওনার ব্যক্তিগত কথা। আমার এখানে একটা প্রশ্ন আছে, তো ওবায়দুল কাদের যেটা বললেন সেটা কি সরকারের বক্তব্য? না, আমি বুঝবো কিভাবে? কিন্তু বুঝবো না, কিন্তু আমরা ধরে নেব সরকারের বক্তব্য। কারণ আমি বলছি যে এই গণতন্ত্রে, সংসদীয় গণতন্ত্রে একজন ক্যাবিনেট সদস্য অ্যাজ এ হোল ক্যাবিনেটের মুখপাত্র, কারণ এটা সম্মিলিতভাবে ক্যাবিনেট। আমার এখানে একটু জানার আপনার কাছ থেকেও যে ধরেন একজন মন্ত্রী, তিনি রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে একটি অনুষ্ঠানে যাচ্ছেন, সরকারের গাড়ি ব্যবহার করছেন, লোকবল, জনবল, সবকিছু ব্যবহার করছেন, তাহলে তিনি যখন একটি কথা বলছেন সেটা ব্যক্তিগত বক্তব্য হবে কেন? ঠিক আছে, আমি আপনার সাথে একমত, ব্যক্তিগত হবে না। কিন্তু ওনার আমি তো সেটাই বলছি, ওনার ক্যাবিনেটের সদস্য বলছে এটা ওনার ব্যক্তিগত, আমি তো বলতেছি না। আমি অর্থমন্ত্রী যে বলেছেন বিচারকদের, আপনি তো সমালোচনা করতে, যেটা সরকারের বক্তব্য, সরকারের একজন, আমি তো একটু আগে বললাম যে পতাকাধারী একজন ব্যক্তি এরকম বলতে পারে না। কারণ আপনি জানবেন যে বাংলাদেশের আইন, সংবিধান অনুযায়ী একজন বিচারপতিকে কেউ বিচারপতি বানাতে পারবে না। কিন্তু একজন মন্ত্রীকে, কালকে মাসুদ কামালকে যদি মাননীয় প্রধানমন্ত্রী মনে করে মাসুদ কামালকে মন্ত্রী করবে, তাহলে মন্ত্রী করা সম্ভব। কিন্তু বাংলাদেশের সকল মন্ত্রী মিলে যদি চেষ্টা করে, বুরহানুল সম্রাটকে একজন বিচারক বানানো সম্ভব না। মন্ত্রী করা কিন্তু সম্ভব মাসুদ কামালকে, কালকে আপনাকেও করা সম্ভব। যে গোলাম মুর্তজা অনেক সরকার বিরোধী কথা বলে, ওকে সরকার নিয়ে এসে মন্ত্রিত্ব দিতে, ওর মুখ বন্ধ হয়ে যাবে, তাহলে কিন্তু আপনাকে মন্ত্রী বানানো সম্ভব। কিন্তু আপনাদেরকে বাংলাদেশের পুরো জাতি মিলে, সকল মন্ত্রিসভার সকল সদস্য মিললেও আপনি, এবং কি প্রধান বিচারপতির চেষ্টা করলে আপনাকে বিচারক বানাতে পারবে না। উনি তাদেরকে বলেছেন উনি চাকরি দেন, এটা অর্থমন্ত্রীর বক্তব্য, উনি চাকরি দেন। আরেকটা কথা হলো, এটা কি ক্ষতি হচ্ছে না দলের? আমি সেটাই মনে করি ক্ষতি হচ্ছে কিনা। কারণ আমাদের কাছে উদাহরণ আছে 90 সালে যে এরশাদের পতনের সর্বশেষ পেরেক ঠুকেছিল সাংবাদিকরা 4 দিনের জন্য সংবাদপত্র বন্ধ করে। উনি সেই মন্ত্রিসভার সদস্য ছিলেন, আমি সেটা যেতে চাই না, কারণ উনি আবার সরকারের সাথে ডিফার করে পদত্যাগ করে ওই মন্ত্রিসভা থেকে বেরিয়ে গেছিলেন এরশাদের সাথে, আমি সেটা বলি। আবার আমার এইটা অভিজ্ঞতা আছে, আপনি বলছেন আমি রিপোর্টিং করতাম সাংবাদিক, আমার এই অভিজ্ঞতা আছে ইংলিশ ডিপার্টমেন্টের অ্যালামনাইয়ের প্রেসিডেন্ট হিসাবে এই আবুল মাল আব্দুল মুহিতকে মঞ্চে রেখে স্বৈরাচারের দোষক হিসেবে যে ভাষা বক্তৃতা দিয়েছিলেন এখনকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে ঢাকা ইউনিভার্সিটিতে, সেই রিপোর্টও আমার করতে হয়েছে। সেইটাও আমি সেই অনুষ্ঠানে আমি দেখেছি যে সামরিক স্বৈরাচারের দোষর হিসেবে ওনাকেই কিভাবে সমালোচনা করেছেন, প্রকাশ্য বক্তৃতা। উনি ওই মঞ্চে আবুল মাল আব্দুল মুহিত ছিলেন এবং শেখ হাসিনাই বলেছেন যে অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা স্বৈরাচার আসলে, সামরিক সরকার আসলে তার মন্ত্রী হয়ে যান, এবং সেটা ওনাকে উদ্দেশ্য করে বলেছেন। আমি সেইটাতে উপস্থিত ছিলাম, সেই রিপোর্ট আমরা করেছি। তা আমি সেটাতে যেতে চাই না, রাজনীতি এই জায়গায় আমি যেতে চাই যে জিনিসগুলো সাব্যস্ত হবে। ওয়েজ বোর্ডটা কেন? ওয়েজ বোর্ডটা কিন্তু সেই জন্যই যাতে ব্যাংকের ছাতার মধ্যে পত্রিকা না হয়, পত্রিকা বেতন দিতে পারবেন না, যারা দিতে পারবে না তারা মানতে পারবেন না, আপনি পত্রিকা করবেন না। এবং সেই জন্য কিন্তু আমরা একটি ওয়েজ বোর্ডের মতন জিনিস টেলিভিশনের জন্য চাচ্ছি। কারণ আপনি টেলিভিশনের লাইসেন্স দিবেন, কিন্তু ওয়েজ বোর্ড অনুযায়ী বা একটা মিনিমাম, ওয়েজ বোর্ডটা কিন্তু নিম্নতম, ওয়েজ বোর্ড কিন্তু সর্বোচ্চ না, ওয়েজ বোর্ড নিম্নতম। যে আপনাকে একজন অ্যাপ্রেন্টিস রিপোর্টার নিয়োগ করতে হলে আপনি এই টাকার স্কেলে বেতন দিতে হবে। আমরা টেলিভিশনের জন্য একটা সেটা চাইছি, যে টেলিভিশনে এই নিরাপত্তাটা নাই, যে পত্রিকা যেমন আছে, যে স্কেল আছে পত্রিকা এবং তার ক্যাটাগরি আছে, এটা কিন্তু নাই। এবং যে আলোচনাটা আমরা করছি, আপনারা তিনজনই একটা কথা বলার চেষ্টা করছেন যে অর্থমন্ত্রী না বুঝে অনেক কিছু বলেছে, এটা কি আসলে ঠিক? হ্যাঁ, অবশ্যই। কারণ উনি কিভাবে জানেন এটা কি এক ধরনের স্যাক্রিফাইস করা কেনা যে উনি আসলে বোঝেন নেই? আমি তো সেভাবে করুণা করতে চেয়েছিলাম, আপনারা বিষয়টা গুরুত্ব দিয়ে আলোচনা করতেছেন একজন রাবিশ এবং একজন ভোগাস লোকের ব্যাপারে। আমি তো গুরুত্ব দিতে চাইনি তারটা। তাহলে আমরা আলোচনা জানেন যে প্রসঙ্গ আমরা তাহলে পাল্টাই। ওয়েজ বোর্ড এই জন্যই যে ওয়েজ বোর্ড থাকলে সরকার কিন্তু ওয়েজ বোর্ড অনুযায়ী যে সমস্ত মালিক বেতন দেন এবং লিখিত দিতে হয়, এই জন্য অডিট ব্যুরো সার্কুলেশন রিপোর্ট অনুযায়ী বিজ্ঞাপনের রেট ঠিক হয়।
সেটার সঙ্গে ওয়েজ বোর্ডের একটা ব্যাপার আছে, এটা কিন্তু আইনের ব্যাপার। ওয়েজ বোর্ড না দিলে সেই বিজ্ঞাপন কিন্তু সেইভাবে বিজ্ঞাপন পাবে না, বিজ্ঞাপনের রেট ঠিক হবে না। সেই জন্য ওয়েজ বোর্ড দরকার। ওয়েজ বোর্ড ওনার জন্য দরকার, প্রশাসনের জন্য দরকার। অর্থ মন্ত্রণালয়ের কোন বিজ্ঞাপন ছাপাইলে কত টাকা, মানে মালিক কত টাকা, একটা পত্রিকা কত ইঞ্চির জন্য কত টাকা মানে বিল পাবে, এটা কিন্তু ওয়েজ বোর্ড না থাকলে উনি দিতে পারবে না। তো এটা তো ওনার জন্যই দরকার, এটা তো আমার জন্য খুব, আমার দরকার প্রোটেকশন। এবং সেটা আমরা নতুন করে এখন, যেহেতু বাংলাদেশে অনেকগুলো টেলিভিশন হয়েছে, সেখানে বেতন স্ট্রাকচার নাই, সেখানে স্যালারি ঠিক নাই, সেখানে ক্যাটাগরি নাই, সেখানে পোস্ট পদবি ঠিক নাই, এই জন্য আমরা সেটাও ইনক্লুড করতে চেয়েছিলাম, যেটা সংবাদ সংস্থার জন্য আছে, পত্রিকার জন্য আছে, কিন্তু টেলিভিশন জানি। তার মানে কি উনি কোনো দায়িত্ব না নিয়ে যখন বলছেন যে মরে যাবে, তার মানে কি? আমি তো প্রধানমন্ত্রীর কাছে কর্মসংস্থানের দিক থেকে যদি মাসুদ কামাল আপনি দেখেন, আমি সম্রাট মাননীয় প্রধানমন্ত্রী এরপর যদি সংবাদ সম্মেলনের সুযোগ পাই, আমি তো বলবো যে আপনি কৃতিত্ব বাংলাদেশে বেসরকারি টেলিভিশন দেওয়া, লাইসেন্স দেওয়া 1999 সালে 21 টিভির মাধ্যমে শুরু করেছিলেন। এখন এই আমলে 44 সবথেকে বেশি টেলিভিশন লাইসেন্স উনি দিয়েছেন। তা প্রধানমন্ত্রী কি না বুঝে দিয়েছেন? প্রধানমন্ত্রী কি এগুলো টেলিভিশন বন্ধ হওয়ার জন্য দিয়েছেন? একটা জিনিস কি আমি বলি, অর্থমন্ত্রী কিন্তু সেই জবাব দিতে হবে যে আপনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলছেন কিনা। একটা জিনিস কি, মানে দেশটা তো আসলে এখন মানে দুটা ভাগ হয়ে গেছে। একদিকে সাধারণ মানুষ, আরেকদিকে শাসক গোষ্ঠী। শাসক গোষ্ঠী হয়েছে কি, তারা সাধারণ মানুষকে এতই অবজ্ঞা করে, এতই মানে গুরুত্বহীন মনে করে যে এদের জন্য এরকম একটা বৃদ্ধ অথবা অযোগ্য অথবা অথর্ব লোককে অর্থমন্ত্রী বানালেও যেন কিছু আসে যায় না। দেখেন, আমরা সবসময় কিন্তু বলি দেশে প্রধানমন্ত্রীর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো অর্থমন্ত্রী, এবং এই ক্যাবিনেটের সবচেয়ে সিনিয়র লোক উনি, সেরকম পদে এরকম এলোমেলো টাইপের লোক উনি। দেখেন আপনি, উনি এই বাজেটের সময় আবগারি শুল্ক নিয়ে কি কথাবার্তা বলেন, উনি যে কথাগুলি বলেছেন সেগুলি কিন্তু উনি আবার নিজেই বাতিল করেছেন, পরবর্তী বাতিল করতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, আগের চেয়ে আগে যা ছিল তার চেয়ে কমাতে হয়েছে। আগে উনি যে যুক্তি দিয়ে ওটাকে চালু করলেন, উনি 5 বছরে, মাসুদ কামাল 2012 সালে ভ্যাট আইন, নতুন আইন চালু, মানে আইন পাস হয়েছে, উনি 5 বছরে সেই আইন বাস্তবায়ন করতে পারবেন। আচ্ছা উনি যে কথাগুলি বললেন এটা এই আবগারি শুল্কটা প্রয়োগ করার সময়, এবং উনি যে বলছেন সিরিয়াস কথা বলতেছেন, কিভাবে হেসে হেসে বলছেন, মানে এলোমেলো ভাবে বলছেন, আলোচনাটা পাল্টা বলার পরে আবার যখন উনি চেঞ্জ করলেন, একটু কথা বলার না আছে। আমি যখন উনি আবার ব্যাক করলেন, ব্যাক গিয়ার দিলেন, তখন কিন্তু উনি যুক্তিটা দিলেন না। এই কোন যুক্তি তিনি বাদ কোনো দিলেন? কথাই বলেননি। তো আসলে হয়েছে কি, বাজেটটা কার কাছে দিলেন? জনগণের কাছে দিলেন। তো জনগণকে তো এটা কোনো গুরুত্বই দেয় না। জনগণ কি ভাবে কি ভাবে না এটা কেউ ভাবে কেউ? এই আমি সামগ্রিকভাবে শাসক গোষ্ঠীর কথা বলছি। তা না হলে এই শাসক শ্রেণী এরকম একজন লোককে বছরের পর বছর এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় কেন রাখে, যে লোকটা নিজের দলের জন্যই ক্ষতিকর? গোলাম মুর্তজা যেটা বলতে চাই যে কথা, হ্যাঁ খুব ছোট্ট করে বলা যে সব জায়গাতেই সব প্রতিষ্ঠানেই কিছু মানুষ থাকেন, কিছু কাজের লোক থাকেন, কিছু অকাজের লোক থাকেন। যে লোকটি অকাজের সেই লোকটি দেখবেন নিজের কাজ করে না, কিন্তু অন্যের কাজের জায়গায় নিয়ে অনেক কথা বলে। এরকম কিছু মানুষ থাকেন, সব প্রতিষ্ঠানে থাকেন। অর্থমন্ত্রীর যে দায়িত্ব, অর্থমন্ত্রীর দায়িত্ব অর্থনৈতিক দিকগুলো মূলত দেখা, আর্থিক খাতগুলো দেখা। সেই আর্থিক খাতগুলো তিনি মোটামুটিভাবে লুটেরাদের হাতে ছেড়ে দিয়েছেন। ব্যাংক, শেয়ার বাজার সহ শিল্প, বিমা, সবগুলো জায়গা তিনি লুটেরাদের হাতে ছেড়ে দিয়েছেন। এই জায়গাটার অবস্থা একেবারেই যাচ্ছে তাই রকমের অগোছালো। ব্যাংকগুলো খালি হয়ে গেছে, কোনো আর্থিক প্রতিষ্ঠান ঠিকমতো চলছে না। সেই জায়গা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, সেই জায়গা নিয়ে তার কোনো কাজ নাই। তিনি যে কাজটি তথ্যমন্ত্রী করতে পারেন, যে কাজটি তথ্যমন্ত্রীর করার কথা, সেইখানে এসে তিনি তথ্যমন্ত্রীকে পেছনে দিয়ে তিনি এসে কথা বলছেন, এবং যেটি কোনো কাজের কথা নয় এই কথাটি বলতে পারেন। যতখানি না বুঝে তার চেয়ে অনেক বেশি দায় দায়িত্বহীনভাবে, এবং দায় দায়িত্বহীন কথা মানুষ তখন বলেন যখন কোনো জবাবদিহিতা থাকে না, যখন তার কোনো শাস্তির ব্যবস্থা থাকে না। এরকমই একটা অবস্থা এখন বাংলাদেশে তৈরি হয়েছে, যে কারণে তিনি যা ইচ্ছে তাই বলতে পারছেন, এর কোনো দায় দায়িত্ব নেই, জবাবদিহিতা নেই। এবং এর আঘাত এখন গণমাধ্যমের উপর এসে পড়েছে। আমার হাতে 3টি পত্রিকার কথা বলেছিলাম, তার শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এবং সেই শিরোনাম ধরেই এরপরে যখন বিরতি থেকে ফিরবো সেটি আলোচনা করব। বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে হিসাব নিকাশে 2 জোট, জাতীয় পার্টি সহ 14 দলকে নিয়েই নির্বাচনে যাবে আওয়ামী লীগ, জোট রেখেই অন্যদের সাথে সমঝোতা চাই বিএনপি, নতুন রহস্যে সালমান শাহের মৃত্যু। কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে তৃণমূলে বিতর্কিত, কেন্দ্রীয় আপত্তি, আওয়ামী লীগের অর্ধশতাধিক এমপি মনোনয়ন ঝুঁকিতে, চালের মূল্যবৃদ্ধি ঠেকাতে পারছে না সরকার। ডেইলি সান তাদের প্রধান শিরোনাম করেছে অনলি ইকোনমিক জোনস টু গেট নিউ গ্যাস কানেকশন। আমরা এগুলো নিয়ে কথা বলবো, একটা বিরতি নিতে চাই, আশা করি ফিরে এসে আপনাদেরকে পাচ্ছি।
দর্শক আবার স্বাগত। আলোচনা করছি আজকে নানান প্রসঙ্গ নিয়ে, তিনজন সাংবাদিকের সাথে আবার পরিচয় করে দিই। মাসুদ কামাল, গোলাম মুর্তজা এবং প্রণব সাহা। যেটি আমরা বলেছিলাম, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ সহ 3টি পত্রিকার শিরোনাম জানিয়েছিলাম। সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতিটাও আপনাদেরকে একটু জানাতে চাই। বিএনপি মহাসচিব তিনি বলেছেন ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে জনমত গঠন করা হবে বলে। মন্ত্রিসভার যে বক্তব্য তা উদ্বেগজনক, এটি সহ আরও বেশ কিছু কথা উনি বলেছেন। একই সাথে ওবায়দুল কাদেরের বক্তব্য আমরা শুনবো। আমরা একটু তাদের দুজনের বক্তব্য শুনে আসতে চাই। গতকাল মন্ত্রিসভায় কয়েকটা কমেন্ট করা হয়েছে এই রায় সম্পর্কে, এটা সত্যি অত্যন্ত উদ্বেগজনক। সেইখানে তারা বলছেন যে এটা তারা জনমত তৈরি করবেন। কার বিরুদ্ধে জনমত তৈরি করবেন? এই 16 কোটি মানুষের মনের যে চিন্তা ভাবনা, যে রায়ের মধ্য দিয়ে এসেছে, যে অবজারভেশনের মধ্য দিয়ে এসেছে, তার বিরুদ্ধে জনমত তৈরি করবেন। জনগণ আপনাদের সঙ্গে থাকবে না। আমি আতঙ্কিত বোধ করছি। আমরা একটু ওবায়দুল কাদেরের বক্তব্য একটু দেখতে চাই, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সংলাপে অংশ নেওয়ার আগেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। আমার কাছে মনে হচ্ছে নির্বাচন কমিশন তখনই নিরপেক্ষ হবে যখন বিএনপিকে তারা 300 সিটের গ্যারান্টি দিবে। অনেক কিছু একবারে তুলে ধরলাম, আমাদের সময় আসলে খুব বেশি না। প্রণব সাহেব, আপনি যদি বলেন। প্রথমে আমি বাংলাদেশ প্রতিদিন শিরোনামটা আপনাকে শুনিয়েছিলাম, হিসাব নিকাশ জোট। জোটের কথা। হ্যাঁ, আপনি তারপর এখনো মহাজোট হিসাবে জাতীয় পার্টি একসাথে প্রতীক নিয়ে নির্বাচন করে নাই, কিন্তু তারা একটা মহাজোট বলে। যদিও কিছুদিন আগে HM এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান উনি বলছেন ওনারা এককভাবে নির্বাচন করবে আগামী নির্বাচনে, কিন্তু ওনারা আরেকটি জোট, বড় ধরনের জোট করার চেষ্টা করছেন। বিশেষ করে ইসলামী নিয়ে রাজনীতি করেন, এরকম অনেকগুলো জোট নিয়ে তারা জোট করেছে। দেন এই নির্বাচনের আগে এরকম অনেক কিছু হবে। আমি বাম জোটগুলোর একটা দেখছিলাম যে বামরা একটা আলাদা জোট করার চেষ্টা করতেছে এবং দলীয় জোট তাদেরকে এটা বাড়ানো। আমি মনে করি এগুলো নির্বাচনের আগের একটু রাজনৈতিক খেলাধুলার বিষয়। এই জোটের তৎপরতা থাকবে, যে জোটগুলোর আপনি জানেন যে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত যে 10টি সংসদ নির্বাচন হয়েছে, তার অনেকগুলোর মধ্যেই অনেকগুলো নির্বাচন দল কোনোদিন আসন পায় নাই, কোনোদিন নির্বাচনও করে নাই। এরা দেখবেন জোট গঠনের জন্য বেশি সক্রিয়। তার বাইরে আমরা একটি দেখছি বি চৌধুরীর ওখানে কামাল হোসেন সহ অনেকেই আবার একটি জোট করার চেষ্টা করছেন। এই জোটগুলো একটু খেলাধুলা, এটা নির্বাচনী হবে, মানে সামনে একটি বছর মতো, একটি বছরের বেশি আছে। তখন যে 2018 সালের নভেম্বর থেকে 2019 সালের জানুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে, তার আগেও নির্বাচন হতে পারে। কিন্তু আমি মনে করি নির্বাচনকে কেন্দ্রিক এই সমস্ত খেলা, রাজনৈতিক এই সমস্ত দল গঠন জোট খুব বেশি বাংলাদেশের রাজনীতিতে ভোটের খুব বেশি ফ্যাক্টর না। আপনি দেখবেন যে বাংলাদেশের রাজনীতি ভোট এখন পর্যন্ত 2 ধারায়, একটি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ধারা। আমরা একটু অন্য আলোচনায় যেতে চাই, যেটি ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন যে ষোড়শ সংশোধনী নিয়ে তার জানা মতে যে মন্ত্রিসভায় যে বক্তব্যগুলো হয়েছে, জনমত গড়ে তোলা হবে, এটি উনি বলছেন যে এটি আসলে কার বিরুদ্ধে? দেখেন, মন্ত্রিসভায় যে বক্তব্যটি এসেছে সেটা বিচ্ছিন্নভাবে বিভিন্ন সংবাদটি প্রকাশ করেছে। আইনমন্ত্রীর পক্ষ থেকে বা আইনমন্ত্রী আওয়ামী লীগের বা সরকারের পক্ষ থেকে যে বক্তব্য, সেটি আইনমন্ত্রীর মুখ দিয়ে আসার কথা। সেটি হয়তো আমরা 2-1 দিনের মধ্যে জানতে পারবো। তো আমরা গণমাধ্যমের সংবাদ অনুযায়ী ধরে নিচ্ছি যে জনমত গঠনের কথা বলা হয়েছে। আমি এটা নিয়ে যেভাবে দেখি যে ষোড়শ সংশোধনীকে কেন্দ্র করে যে রায় এবং বিশেষ করে রায়ের যে পর্যবেক্ষণ, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের রাজনীতিকে যেভাবে দেখি, কারো কারো দ্বিমত থাকতে পারে, কিন্তু আমি মোটামুটিভাবে মনে করি যে ষোড়শ সংশোধনীর যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে বাংলাদেশের একটা সঠিক চিত্রের পর্যালোচনাটা সেখানে আছে। এখন সেই জায়গাটি নিয়ে আমি আতঙ্কিতও হতে চাই না, শঙ্কিতও হতে চাই না। তবে জনমত গঠন করার কথা যেটি বলা হয়েছে, এটি রায়ের সঙ্গে কোনোভাবে যায় না। এই কাজটি আমার ধারণা যে আওয়ামী লীগ শেষ পর্যন্ত বা সরকার শেষ পর্যন্ত করবে না, কারণ এটি তো বিএনপির বিরুদ্ধে জনমত গঠন নয়, এটা তো নির্বাচন কেন্দ্রিক জনমত গঠন নয়। আদালতের বিরুদ্ধে আপনি জনমত গঠন করতে পারেন না, সমালোচনা করতে পারেন, সেটা আমরাও করতে পারি। এই জায়গাটিতে আমার কাছে মনে হয় রাজনীতির যে চিত্রটি তুলে ধরা হয়েছে এবং এই ধরনের বক্তব্য রাজনীতিতে এক ধরনের শঙ্কা তৈরি করে, সেই শঙ্কার ব্যাপারে রাজনীতিবিদদের এক ধরনের আত্ম উপলব্ধি দরকার। সেই আত্ম উপলব্ধিটা হচ্ছে, আমরা এত বছর ধরে যে কাজগুলো করেছি, যে ভালো মানুষ ভালো স্বপ্ন দেখতে পারে না, এই যে কথাগুলো বলা হয়েছে, এগুলো বাংলাদেশের রাজনীতিতে বাস্তবতা। তো সেই বাস্তবতার জায়গাটিতে রাজনীতিবিদরা যদি একটু আত্মসমালোচনা করেন, তাদের নিজেদের ভুলগুলো যদি শুধরে নেওয়ার চেষ্টা করেন, তাহলে আমার ধারণা এই ষোড়শ সংশোধনীর রায় নিয়ে এত চিন্তিত, এত উত্তেজিত, এত কথা না বলে, তাহলে আমার ধারণা যে এটা একটা গঠনমূলক ব্যাপার হতে পারে, এর থেকে ইতিবাচক কোনো ব্যাপার ঘটতে পারে। এবং আমি মুর্তজার সঙ্গে আরেকটু যুক্ত করি, এই রাজনীতির বিরুদ্ধে রাজনীতি সম্পর্কে যে পর্যবেক্ষণ, এটা কিন্তু অ্যাজ এ হোল পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো সম্পর্কে, যারা রাজনীতি করেন,
যারা এখন কোন রাজনীতির দলে সাথে আছেন, জড়িত। এখন সরকারে আছেন না বিরোধী দলে, এটা কিন্তু রাজনীতি সম্পর্কে একটা পর্যবেক্ষণ। সবার মাথার উপরে আসলে মাথার উপরে। পর্যবেক্ষণটা আছে। বিশেষ একটা বিশেষ করে দলকে দলের বলা উপর হয়েছে না, আমি তা যেটা না। বলছি, বিশেষ দলকে না, এটা আওয়ামী লীগ- রাজনীতিকে পর্যবেক্ষণ, বিশেষ করে সংসদ সম্পর্কে। হ্যাঁ, আওয়ামী লীগ যেরকম ভাবছে যে তার মনে হয় একটু অসম্মান হয়ে গেল, আর বিএনপি একইভাবে মনে করছে এটা আমাদের জন্য সুবিধা হলো, সুবিধা হলো না, বিষয়টা কিন্তু সেরকম না। সেখানে কিন্তু ওই যে ব্যানানা রিপাবলিক মানে কি একটা বিচ্ছিন্ন অরাজকতা রাজ্য সেটা তৈরি মিলে- করেছে সেটা মিলে BNP। এতদিনের রাজনীতিবিদদের টোটাল কার্যক্রম গিয়ে এখানে দাঁড়িয়েছে। যেটা বিচ্ছিন্নভাবে অনেক জায়গায় আলোচনা হয়েছে, এই রায়ের পর্যবেক্ষণে সামগ্রিকভাবে এক জায়গায় এসেছে, এবং যেহেতু এটা সর্বোচ্চ আদালতের জায়গা থেকে এসেছে, সুতরাং এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিবিদদের বিষয়টি গুরুত্ব দিয়ে অনুধাবন করে আত্মোপলব্ধি করা, আত্মশুদ্ধির জায়গা থেকে আমি আসা একটা কামাল। পয়েন্ট যদি বলি, একটা পয়েন্ট যদি মাসুদ কামাল আমার সঙ্গে যুক্ত করি, একটা পয়েন্ট যদি বলি, ৭০ অনুচ্ছেদ সম্পর্কে যে পর্যবেক্ষণ এই ষোড়শ সংশোধনী রায় দেওয়া হয়েছে, আমি নিশ্চিত বাংলাদেশের কোন রাজনৈতিক দল ওইটা মানতে পারবে না। আওয়ামী লীগ, বিএনপি, এটা তাদের খুব ক্ষতি হয়ে যায়। না, মাসুদ কামাল। এখানে একটা জিনিস হলো, দেখেন মন্ত্রিসভার যে মানে বক্তব্যটা যেটা আমরা পড়েছি বিভিন্ন পত্রপত্রিকা, দেখেন রায়টা কিন্তু হয়েছে প্রায় 2 মাস আগে। পূর্ণাঙ্গ রায় হয়েছে রায়ের মানে আপনার পর্যবেক্ষণটা এসেছে শেষে। তো এখন জনমত গঠনের প্রশ্ন উঠছে কখন, যখন নাকি পর্যবেক্ষণটা যখন নাকি বিভিন্ন পত্রিকায় খণ্ডিতভাবে আমাদের কাছে আসলো তখন। তার মানে কি হচ্ছে যে মন্ত্রিসভার উদ্বেগটা কিন্তু রায় নিয়ে যতটা না, পর্যবেক্ষণ তার চেয়ে বেশি তাদের উদ্বেগ হলো পর্যবেক্ষণটা নিয়ে, তাই না? কিন্তু হওয়া তো উচিত ছিল উল্টোটা, যে তাদের এত কষ্টের একটা রায়, এত কষ্টের একটা সংশোধনী, সেটাকে রায় দিয়ে আদালত বাতিল করে দিল, ওটা নিয়ে কিন্তু না। আপত্তিটা হচ্ছে পর্যবেক্ষণে। পর্যবেক্ষণে যে কথা গোলাম মুর্তজা বললেন, যে একমাত্র সরাসরি যারা আওয়ামী লীগ করেন, সরাসরি এই মুহূর্তে, তারা ছাড়া এই পর্যবেক্ষণে অখুশি হয়েছে এমন লোক আমি এখনো দেখিনি। আওয়ামী লীগকে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় এসেছে, অথবা যারাই ক্ষমতায় আসে তারা কিন্তু কেবল তার দলীয় ভোটে ক্ষমতা আসবে না, তাদের কিন্তু এই দলের ভোটের বাইরেও ভোট পেতে হবে। বাংলাদেশে এটাই নিয়ম। তো এখন যদি আওয়ামী লীগ মনে করে যে আমি সবাইকে আমার দলীয় মনোভাবের মধ্যে নিয়ে আসব, চেষ্টা করতে পারে, চেষ্টা করার অধিকার তো সবারই আছে, কিন্তু সেটা খুব সহজ হবে না। যে কথাগুলি বলা হলো, এই যে ৭০ অনুচ্ছেদ নিয়ে বলা হচ্ছে যে জিনিসগুলো, ৭০ অনুচ্ছেদটাকে পছন্দ করার তো কোনো কারণ নেই, এবং যেভাবে এই পর্যবেক্ষণে ব্যাখ্যা করে করে দেওয়া হয়েছে যে দলের যদি তার নিজের এমপিদের উপরে ভরসা না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে এদের উপর বিচারকদের চাকরি থাকা না থাকাটা বিশ্বাসটা কীভাবে করবে? তো এই যে ব্যাখ্যাগুলো যে যদি সম্ভব হয়, হ্যাঁ ঠিক আছে, ওনারা এটা যৌক্তিক একটা জবাব দেখ, কিন্তু এখানে তো জনমত গঠনের কোনো সুযোগ আমি দেখি না। এটা কেন আসলে কথাটা? তবে আমরা অপেক্ষা করবো আইনমন্ত্রী কি বলেন, উনি একজন মানে ধীর স্থির লোক, আমরা আশা করবো যে ওনার কাছ থেকে এমন কোনো বক্তব্য আসুক যা নাকি অন্তত পক্ষে, আর যাই হোক ওই আব্দুল মুহিতের যেন প্রতিধ্বনি আমরা শুনতে না পাই। ওটা শুনলে তো পুরো ক্যাবিনেট নিয়ে সমস্যা। আর রাজনীতি আমি যদি বলি এটার সঙ্গে মিলিয়ে, যে সংসদের ব্যাপারে কিন্তু সংসদের গুণগত মান সম্পর্কে কিন্তু পর্যবেক্ষণের একটা বড় ধরনের আছে, সেটাই কিন্তু বিচারকদের এটা কি আপত্তি। এমন করে বলা যায় এই এমন সংসদ সদস্যরা রয়েছেন যাদের হাতে আসলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল? এটা কিন্তু আমি মনে করি যে কিছুটা এই পর্যবেক্ষণে এখনকার যে সংসদ, এটাকে একটা মাথায় রেখে কিন্তু অনেকটা দেওয়া। কিন্তু আপনি জানবেন যে এই সংসদ কিন্তু একাদশ সংশোধনীর মাধ্যমে বিচারপতি শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে, অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে, ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আবার সংসদ রাজনীতি থেকে মানে একজন প্রধান সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর প্রধান বিচারপতি পদে ফিরে যেতে সাহায্য করেছে কিন্তু এই জাতীয় সংসদ একাদশ সংশোধনীর মাধ্যমে। এই জাতীয় সংসদ কিন্তু 1975 সালের পরে প্রত্যক্ষ পরোক্ষভাবে সামরিক সরকারের পরে, স্বৈরশাসনের পরে যে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন কিন্তু এই সংসদে হয়েছিল একাদশ সংশোধনীর মাধ্যমে, সম্মিলিতভাবে। এবং জাতির চাহিদা অনুযায়ী ত্রয়োদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা হয়েছিল, এই সংসদ করেছিল, যেটি আবার সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল আওয়ামী লীগ, সেই সংসদ সম্পর্কে এইভাবে বলা হয় কারণ এই যে বললাম, আমি যেটা বললাম, গুণগত মানটা কমে যাওয়ার কারণে বিচারপতিরা মনে করেছেন যে এই সংসদে, এরকম সংসদের কাছে, এবং বিশেষ করে সবার সামনে কিন্তু ছিল 2014 সালের 5 জানুয়ারির নির্বাচন। আমি মনে করি এই জিনিসগুলো কিন্তু এই পর্যবেক্ষণের একটা বড় ব্যাপার। কিন্তু এটা বলা হয় নাই, কিন্তু সবাই কিন্তু সেটি ধরে নিচ্ছে স্বাভাবিকভাবে, সেটাই ধরে নেবে। নেবে। আমরা একটু আগে যে আলোচনাটি করছিলাম সেটার সঙ্গে যদি আমি যদি দুটি লাইন যদি বলি, যে ক্ষমতার অপব্যবহার এবং দাম্ভিকতা দেখানোর ক্ষেত্রে বাধা দেওয়ার মতো কোনো নজরদারি প্রতিষ্ঠান নেই,
এটি তো মিথ্যা কথা না, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। আবার দেখেন, আর এই আওয়ামী লীগ ভাবছে যে এটি বলে তাকে বলা হচ্ছে, বিষয়টি তো তা নয়। এখানে ধরেন সামরিক শাসকেরা ক্ষমতার দখলদার এবং দেশকে তারা দুবার ব্যানানা রিপাবলিকে পরিণত করেছিল। তার মানে বিষয়টি তার মানে পক্ষপাতমূলক, দুইটি সামরিক শাসন। হ্যাঁ, দুটি সামরিক দুটি শাসন সামরিক এবং জিয়ার সামরিক এরশাদ এবং শাসন। জিয়া, জিয়ার সেটাকে বলা সামরিক হয়েছে। শাসন। তারপরে যে কথা বলা হয়েছে যে রাজনীতি এখন আর মুক্ত নয়, এটি এখন বাণিজ্যে পরিণত হয়েছে। এটি কোন মানুষ না মনে করে? এটা রাজনীতিবিদরাও মনে করেন যে বাণিজ্যে পরিণত আমাদের হয়েছে। রাষ্ট্রপতি কিছুদিন আগে এটি বলেছেন এই যে একই কথা। সংসদে কি অবস্থা। মেধা নয়, ক্ষমতার মাধ্যমে এখন সরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের প্রবণতা দেখা যাচ্ছে। এটা তো অসংখ্য উদাহরণ গণমাধ্যমে রয়ে গেছে। এটা তো এই আমি শেষ করতে চাই, মানে আলোচনাটা খুবই নেতিবাচক হয়ে গেল। আব্দুল মুহিতের দাম্ভিকতাপূর্ণ বক্তব্য এবং ইনসেন্সের বক্তব্য, ওই যে দেখার কেউ নাই। কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কিন্তু এই রায়ের এই পর্যবেক্ষণকে কিন্তু সমর্থন করে। হ্যাঁ, সেটি আপনারা যে আলোচনাগুলো করলেন এতক্ষণ ধরে সবই কিন্তু নেতিবাচক হয়ে গেল। সমাধানটা কিভাবে মিলতে পারে সেটি যদি ছোট্ট করে এক বাক্যে বলতেন। আমরা আপনি ওখানে একটা পত্রিকায়, আজকে একটা পত্রিকা পড়ছিলেন যে আওয়ামী লীগের 50 জন সংসদ সদস্য মনোনয়ন ঝুঁকিতে আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি মনে করি আরো বেশি সংসদ সদস্য মনোনয়ন ঝুঁকি। কেন এই অবস্থা তৈরি হচ্ছে? কারণ 2014 সালের এমন অনেক এমপি নির্বাচিত হয়েছেন ভোটে বা ভোট ছাড়াই, বিনা তারা ভোটে। সংসদ সদস্য হওয়ার যোগ্য কিনা এটা ভেবে দেখতে হবে। এবং আগামী নির্বাচন, প্রতিদ্বন্দ্বিমূলক নির্বাচনে এই সমস্ত প্রার্থী করলে নৌকা প্রতীক জিতবে কিনা এটাও কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডকে ভেবে দেখতে হবে। এবং নিশ্চিতভাবে আমি জানি যে এখন যে সমস্ত এমপিরা আছেন তাদের অনেকে মনোনয়ন পাবেন না, কারণ মনোনয়ন দিলে বিএনপির অংশগ্রহণে এবং বিরোধী দলের মানে শক্তিশালী প্রার্থীর অংশগ্রহণে যে নির্বাচন হবে সেখানে কিন্তু এই এমপিদের অনেকে জিততে পারবে না। এটি আওয়ামী লীগ নিজেরা বোঝে। মাসুদ এবং কামাল সেজন্য কিন্তু অংশগ্রহণমূলক এরকম নির্বাচনের কথা বলছে। আমরা আলোচনাটা এটি দিয়ে শেষ করতে চাই। তার মানে প্রণব সাহা সামনে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা রাখছেন, আপনার কি মত? প্রত্যাশা না, এটা বাস্তবতা। আগামী নির্বাচন আওয়ামী লীগের পক্ষে কোনোভাবে এফোর্ড করা সম্ভব না বিএনপি ছাড়া যদি নির্বাচন হয়, আর বিএনপির পক্ষে আগামী নির্বাচন এড়িয়ে না করে থাকা সম্ভব বর্জন না। থাকা সম্ভব না না। না, শেষ নির্বাচন করবেন, তো ছোট্ট করে। না, অংশগ্রহণমূলক ছাড়া তো নির্বাচনই হয় না। তাতে সে নির্বাচন হয় না সেটা। নির্বাচন মানেই তো অংশগ্রহণমূলক। যারা নির্বাচন করতে চান তাদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে এবং তারপর জনগণকে সুযোগ দিতে হবে তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য। সেটা যতক্ষণ পর্যন্ত না হবে, তো সেটা তো হয়নি, সেই সংসদ তো চলছে। হ্যাঁ, সে সংসদ চলছে, কিন্তু এখন অবস্থা যে কথাটা প্রণব সাহেব বললেন, মানে এটাই যে যেন আগামী নিয়মে পরিণত না নিয়মে হয়। পরিণত না হয়। আগামী নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সম্ভবই না। তো এই কথা তো উনি তো নিশ্চয়ই কোনো লজিকের ভিত্তিতে বলছেন এবং আওয়ামী লীগের যুক্তির আচরণ কথা বলার চেষ্টা করেছেন। আমরা আচ্ছা, আপনি শেষ করেন, আমি তারপরে গোলাম মুর্তজা আপনি অনুষ্ঠান। না, ঠিক আছে, আমি শেষ করলাম। না, অংশগ্রহণমূলক বা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হতেই হবে বাংলাদেশের স্বার্থে, রাজনীতিবিদদের স্বার্থে, এবং সেই কাজটি সরকারের সদিচ্ছায় নির্বাচন কমিশন কাজটি করবেন, এটি এক নম্বর। আর আপনি যে আশা বা হতাশার আলোচনাটা হয়ে গেল, নেতিবাচক আলোচনাটি হয়ে গেল, আশার আলোচনাটি হলো আমি যা বলেছিলাম আবারও সেটা বলি যে এই জায়গা থেকে রাজনীতিবিদদের এক ধরনের আত্মোপলব্ধি আসুক। রাজনীতিবিদদের কথা বারবার বলছি কেন, আমাদেরও দরকার আত্মোপলব্ধি। আমরা ওই অর্থমন্ত্রীর বক্তব্যের ক্ষেত্রে আমি যে কথা বলেছিলাম আমাদের আত্মোপলব্ধি দরকার। আমরা যার যে কাজটি করার কথা সেই কাজটি নিয়ে থাকি, নিজেদেরকে রাজা না ভাবি, নিজেদেরকে মানুষ ভাবি, বাংলাদেশের সবাইকে মানুষ ভাবি। এই মানুষ ভেবে যদি আমরা কাজ করতে যাই তাহলে আমরা এক ধরনের এই এত নেতিবাচকতার মধ্যেও ইতিবাচক কাজটি করতে পারবো। রাজনীতিবিদদের জনপ্রতিনিধি হবে জনগণের জন্য সেবা করার জন্য, এই রাষ্ট্রীয় দায়িত্ব তার। সরকারের সকল মন্ত্রীর দায়িত্ব হলো জনগণের সেবা করার। তারা কেউ রাজা না, তারা কেউ রাজা না, আমরা তাদের প্রজা নই, আমরা তাদের প্রজা নই। আচরণটা যেন এবং তেমন আমরা না আমাদের হয়। সাংবাদিক হিসেবে যা সত্য, যা বস্তুনিষ্ঠ, যা জনগণের জন্য সেটাই বলবো। সেটাই যেন আমরা করি এবং নিরপেক্ষ সাংবাদিকতা এবং করি। আমাদের আমাদের সাংবাদিকরা যেন আত্মসমালোচনার সেটা জায়গা মনে রয়েছে। রাখে। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসার জন্য। দর্শক আপনাদের সাথে ছিলেন, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।